শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। দেশের অগ্রযাত্রা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বলছেন সহযোদ্ধারা। জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। ১,২০,০০০ শ্রমিক পাঠানোর সমঝোতা সই। ১ জুনের মধ্যে সৌদি যাবেন সব হজযাত্রী, জানালেন ধর্ম উপদেষ্টা। পবিত্র ঈদ উল আজহা ঘিরে সৌদিতে জমে উঠেছে পশুর হাট। স্বাগত জানাচ্ছি প্রবাসে নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি কাজী আয়েশা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের এক ক্ষণজন্মা মহানায়কের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যদিও তার ডাকনাম কমল, মানুষের ভালোবাসায় তিনি এখন জনতার জিয়া, কেউ বলেন রাখাল রাজা। দেশের অগ্রযাত্রা ও রাজনৈতিক ইতিহাসের অন্যতম চরিত্র তিনি। স্বাধীনতার ঘোষক, সাবেক সফল এ রাষ্ট্রপতির ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে দেশি বিদেশি ষড়যন্ত্রে কতিপয় বিপথগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে শহীদ হন প্রেসিডেন্ট জিয়া। তার আকস্মিক মৃত্যুতে কেবল বাংলাদেশ নয়, প্রতিক্রিয়া দেখায় সারা বিশ্ব। সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ১৯৭১ সালে দিশেহারা জাতিকে আশার আলো দেখিয়েছেন, জীবন বাজি রেখে অংশ নিয়েছেন সম্মুখ সমরে। মুক্তির নেশায় পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কেবল ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, জীবন বাঁচাতে পালিয়ে যাননি পার্শ্ববর্তী কোনো দেশে। রণাঙ্গনে যুদ্ধ করেছেন, চরম সাহসিকতা ও দক্ষতায় নেতৃত্ব দিয়েছেন জেট ফোর্সের। স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য অর্জন করেন বীরোত্তম উপাধি। ১৯৭১ সালে তিনি সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ৭৫-এ নানা পট পরিবর্তনের পর জাতি যখন সংকটে, তখনও দেশ ও জাতির প্রয়োজনে এগিয়ে আসেন জিয়াউর রহমান। ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশের মধ্যমণি হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন জিয়া। তার দেশপ্রেম প্রশ্নাতীত, তার নিজস্ব সততা প্রশ্নাতীত, এবং রাষ্ট্র পরিচালনায় তিনি বিভিন্ন জায়গায় দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন গ্রামে গঞ্জে। রাজনীতি ও রাষ্ট্রচিন্তায় এক অনুকরণীয় নেতৃত্বের নাম মেজর জিয়া। ভাবনা জুড়ে ছিল কেবলই বাংলাদেশ, মগজে মননে লাল সবুজের পতাকা। তাই তো বিভক্তি অবসানে প্রবর্তন করেন বাংলাদেশি জাতীয়তাবাদ, নিশ্চিত করেন সংবাদপত্রের স্বাধীনতা, বাকশালের বদলে চালু করেন বহুদলীয় গণতন্ত্র। আমাদের জাতিসত্তার পরিচয় ছিল বাঙালি। তিনি বাংলাদেশের সকল জনগণকে এক পরিচয় দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ তিনি প্রতিষ্ঠা করেছেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। দেশের বিভিন্ন সেক্টরের মেধাবী ও চৌকস ব্যক্তিদের দলে সামিল করেন তিনি। জিয়াউর রহমান এবং আদর্শ এবং রেখে গেছেন, সেই আদর্শের কারণে এখন পর্যন্ত জিয়াউর রহমানের দল বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয়। সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয় নীতিতে জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনেও সমান জনপ্রিয়তা অর্জন করেন। ১৯ দফার মাধ্যমে দেশকে স্বনির্ভর করতে দেশবাসীকে উদ্বুদ্ধ করে সফল হন এই রাখাল রাজা। ৪ বছরেরও কম সময় রাষ্ট্রপতির দায়িত্বে থেকে বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় বসান তিনি। ২১ পদক ও স্বাধীনতা পদক চালু করেন তিনি। তিনি ১৯ দফা কর্মসূচি মাধ্যমে দেশকে উন্নত করা, স্বাধীন সার্বভৌম রাখা এবং সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য তিনি বিপ্লব সাধন করেন। ১৯৮১ সালের ৩০ মে জনতার নেতা জিয়া দেশি বিদেশি চক্রান্তে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে শহীদ হন। থমকে যায় গোটা দেশ, থমকে যায় দেশের অগ্রগতি, বাকরুদ্ধ হয় গোটা জাতি। হাসিনা, হোসাইন মাহমুদ এরশাদ সরাসরি এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এবং তারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। পরে ঢাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়, এতে অংশ নেয় লাখ লাখ মানুষ। বিএনপির দাবি, এ যাবৎকালে সবচেয়ে বেশি মানুষ অংশগ্রহণ করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায়। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দীর্ঘ বিরতির পর দেশে বসে রাজনীতির মঞ্চে আসলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন আশাবাদ ব্যক্ত করেন, সব শঙ্কা কাটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র
ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া, যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ থেকে আগামী 5 বছরে 1,20,000 প্রশিক্ষিত জনবল নেবে জাপান। এ বিষয়ে দেশটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। একই সঙ্গে বাংলাদেশিদের প্রশিক্ষিত করতে ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে জাপান। সে ব্যাপারে আরেকটি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। এদিকে জাপানে আয়োজিত নিক্কেই সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় প্রধান উপদেষ্টা জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। সব দল নয়, ডিসেম্বরে নির্বাচন চায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাপানের নিক্কেই ফোরামে বক্তৃতার পর প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। সরকার প্রধান বলেন, ডিসেম্বরে নির্বাচন করতে গেলে সংস্কারে তাড়াহুড়া হবে, তাই ভালো সুন্দর সংস্কারের জন্য আরও 6 মাস প্রয়োজন। কোনো রাজনৈতিক অভিলাষ নেই, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই প্রধান লক্ষ্য, বলেন ডক্টর ইউনুস। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। সূর্যোদয়ের দেশে টোকিওর ইম্পেরিয়াল হোটেলের ফুজি রুমে সকাল 9:20 শুরু হয় নিক্কেই ফোরামের 30তম সম্মেলন। এশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশের নীতি নির্ধারক, অর্থনীতিবিদ ও বিশ্ব নেতারা এই ফোরামে অংশ নেন। বক্তব্যের শুরুতেই জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নে এশিয়ার দেশগুলোকে পারস্পরিক সহায়তার ভিত্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তুলে ধরেন জুলাই অভ্যুত্থানের স্মৃতিকথা। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। To ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election, aiming at a smooth transition to democracy. পরে সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা বলেন, সব দল নয়, ডিসেম্বরে নির্বাচন চাই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল। We have to wait 6 months more. So that's what we're doing. There are opinions that some say, let's get it done, get the election done, and hand over to the politicians. So that's one view. That's what the politicians are looking for. Not all political parties, just one particular. So that's about what's happening right now. প্রধান উপদেষ্টা বলেন, তার নিজের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তরই তার প্রধান লক্ষ্য। নিক্কেই ফোরামের 30তম সম্মেলনে অংশ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। সেই সাথে অন্তর্বর্তী সরকারের রূপরেখা তুলে ধরে তিনি বলেছেন, বিচার সংস্কার এবং নির্বাচনই এই সরকারের মূল লক্ষ্য। তবে নির্বাচনে কেন ডিসেম্বরের পরে আরও 6 মাস বেশি লাগবে সেই বিষয়েও তিনি এই সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে স্পষ্ট করেছেন। মারুফা রহমান, নিউজ 24, টোকিও, জাপান। 1 জুনের মধ্যে সৌদি আরবে পৌঁছে যাবেন সব হজ যাত্রী বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। বলেন, চলতি বছরের মতো 2026 সালেও হজ যাত্রায় খরচ কমানোর চেষ্টা করবে সরকার। জানান, এজেন্সির দুর্নীতি কমাতে মূল্যায়ন ভিত্তিতে এজেন্সি নির্ধারণ করা হবে। এখন পর্যন্ত হজে গিয়ে মারা গেছেন 12 জন।
হাসপাতালে ভর্তি আছেন ৩৬ জন। বৃহস্পতিবার আশকোনা হজ ক্যাম্পে ব্রিফিংয়ে এসব কথা জানান ধর্ম উপদেষ্টা। আশকোনা ক্যাম্পে হজযাত্রার সবশেষ তোড়জোড়। বিশেষ বিবেচনায় যাত্রী পরিবহনের সময় বাড়িয়ে জুনের ১ তারিখ পর্যন্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হজের সবশেষ পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেন ধর্ম উপদেষ্টা। বলেন, হজযাত্রা আরও সহজ করতে সরকারের পরিকল্পনা। জানান, হজ পালনের জন্য যাওয়া মুসল্লিদের মৃত্যু ও অসুস্থতার তথ্য। হজ ব্যবস্থাপনাটা দ্বিরাষ্ট্রিক, দুই দেশের, সৌদি আরব এবং বাংলাদেশের যে পার্টটা নিয়ে আমরা সন্তুষ্ট এবং আমরা এটা হজটাকে সহজ করার জন্য, সাশ্রয়ী করার জন্য, আরামপ্রদ করার জন্য আমরা আন্তরিকভাবে প্রয়াস চালিয়েছি। ব্রিফিংয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব জানান, হজযাত্রায় ভর্তুকি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। খরচ কমাতে আগামীতে জাহাজের ব্যবস্থা করা হবে। আমরা এই যে ২৬,৯৮০ টাকা কমিয়েছি, ভবিষ্যতে ব্যাপারটা আছে, এটাকে আরো কমানো হয়। আরো কমালে হাজির সংখ্যাটা এটা বাড়বে এবং হাজির ইন্টারেস্টটাই কিন্তু আমাদের প্রায়োরিটি। স্যারের একটা উদ্যোগ আছে সামনে বছরে। আগে তো এক সময় জাহাজে যেত, সামুদ্রিক জাহাজে যেত, এইরকম একটা প্রস্তাবনা আছে, তখন টাকা পয়সা কম লাগবে আর কি। এটা সৌদি গভর্নমেন্টও রাজি আছে। এছাড়াও এজেন্সির গাফলতি কমাতে চলতি বছরের কাজের মূল্যায়ন করা হবে। সে হিসাবে প্রাধান্য পাবে ২০২৬ সালের হজযাত্রায় এজেন্সি মালিকরা। মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছে একটা গ্রেডিং থাকবে এজেন্সিগুলো। সুমন, নিউজ 24, ঢাকা। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল আজহা। এরই মধ্যে সৌদি আরবের রিয়াদ সিটিতে জমে উঠেছে কুরবানির পশুর হাট। প্রবাসী বাংলাদেশিদের চাহিদা মেটাতে প্রস্তুত দেশি ব্যবসায়ীরাও। পশু কিনতে এসব হাটে ভিড় জমাচ্ছেন প্রবাসীরা। রিয়াদ থেকে রুস্তম খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী ৬ জুন মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল আজহা। প্রবাসী বাংলাদেশিদের কথা মাথায় রেখে ব্যস্ত খামারিরা। এসব খামারে ভিড় জমাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ব্রাজিল সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি হচ্ছে গরু, ছাগল, উট, দুম্বা এবং মহিষ। এইবার কোরবানির চিন্তা করে আমরা চিন্তা করলাম যে আমাদের কোরবানির জন্য যেন প্রবাসীরা ঠিকমতো কোরবানি দিতে পারে। এই জন্য আমরা রিয়াদের প্রাণকেন্দ্র আজিজিয়াতে আমরা এখানে একটা ফার্ম করেছি, যেখানে আমরা কোরবানি গরু উপস্থাপন করছি। এখানে ৩ থেকে ৪ ক্যাটাগরির গরু পাওয়া যায় এবং এটার রেঞ্জ হলো ৮ থেকে ১২ হাজারের ভিতরে। এবং আমরা প্রবাসীদের কষ্ট লাঘব করার জন্য তাদেরকে ফ্রি ডেলিভারি পর্যন্ত ব্যবস্থা রেখেছি। বন্ধু বান্ধব নিয়ে প্রতি বছরই আমরা কোরবানি দিয়ে থাকি। আমাদের এই যে আজকে গরু মার্কেটে আমরা আসছি, আমাদের বাংলাদেশি এর মালিকানা, ওনার প্রতিষ্ঠান থেকে আমরা গরু কিনতে আসছি। ইনশাল্লাহ আমরা পছন্দ করে গরু নেব ইনশাল্লাহ। ছোট, মাঝারি এবং বড় সাইজের গরুর দাম রয়েছে ৬ থেকে ১২ হাজার রিয়ালের মধ্যে। কিন্তু গেলবারের চেয়ে পশুর দাম কিছু বেশি মনে করছেন ক্রেতারা। আমাদের এখানে কয়েক প্রকারের গরু আছে, এর ভিতরে উল্লেখযোগ্য ব্রাজিলিয়ান, কলম্বিয়ান এবং সিন্ধি গরু। অলমোস্ট ৫-৬০০ গরু অলরেডি এখানে আছে এবং আমাদের আলখারিজ মাজরাও গরু আছে। মনে হচ্ছে না যে আমরা সৌদি আরব আছি, আমরা মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে আছি। এখানের পরিবেশ এমনকি আমাদের কোম্পানির সুখ সুবিধা অনেক ভালো। ব্যবসায়ীরা বলছেন, আগের বছর থেকে চলতি বছর ক্রেতার সমাগম বেশি, আমদানি বেশি হওয়াতে খুশি তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা শুরু করবে যুক্তরাষ্ট্র। বুধবার এক্স পোস্টে ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এতে বিপাকে পড়তে পারে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীন শিক্ষার্থীরা। মার্কিন এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছে বেইজিং। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বিতরণ শুরু করেন। সম্প্রতি আগাম কিছু না জানিয়েই বহু বিদেশি শিক্ষার্থীদের ভিসাও বাতিল করে তার প্রশাসন। ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ থেকে শুরু করে নানা কারণে বিদেশি পড়ুয়াদের ক্ষেত্রে এই কড়াকড়ি আরোপ করে ট্রাম্প প্রশাসন। এমন আবহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক্স পোস্টে দিলেন আরেক কড়া বার্তা। জানান, শিগগিরই চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র। এই তালিকায় চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত বা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত থাকবে।
ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের জেরে বিপাকে পড়তে পারে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীরা। তাই দিন না পেরোতেই এর কড়া প্রতিবাদ জানিয়েছে বেইজিং। আহ্বান জানিয়েছে চীন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন সিদ্ধান্ত না নেয়ার। যুক্তরাষ্ট্রে ভারতের পর আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্বিতীয় বৃহত্তম দেশ চীন। 2023-2024 শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীর প্রায় 1/4 ছিল চীনা শিক্ষার্থী। আসমাতুলি, নিউজ 24। বৃহত্তর সিলেট অঞ্চলের ইতিহাস ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে বার্সেলোনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেন শাখার আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ঘোষণা দেওয়া হয়। বার্সেলোনার একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের স্পেন শাখার সভাপতি আমিন আলী রফিক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান সাব্বির। সভায় প্রধান অতিথি ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব। এ সময় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল। যুক্তরাজ্যের অ্যাসোসিয়েশন অফ ইসলামিক টিচার্স ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার হলে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা সালেহ আহমদ ভুইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সহ আরও অনেকে। জার্মানির ভাইডেন ওবারফালজের OTH আমবার্গ ভাইডেন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত বাংলাদেশ সহ বিশ্বের কমপক্ষে 27টি দেশের শিক্ষার্থীরা নিজ দেশের ঐতিহ্য, সমাজ ব্যবস্থা ও সংস্কৃতির নানা দিক তুলে ধরেন। তবে আয়োজনে সবচেয়ে বেশি নজর কেড়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ণিল উপস্থাপনা। এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের ধন্যবাদ দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশেষ এই দিনটিতে বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে পেরে খুশি দেশের শিক্ষার্থীরা। প্রবাসী নিউজ 24 নিচ্ছে বিরতির সাথে থাকুন। স্বাগত আরেকবার প্রবাসী নিউজ 24-এ। জন আকাঙ্ক্ষা ধারণ করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি ফের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন করে সরকার চাইলে ডিসেম্বরের আগেও জাতীয় নির্বাচন সম্ভব। তারেক রহমান অভিযোগ করেন, স্থিতিশীল সরকার না থাকায় দেশে বিনিয়োগ ব্যাহত হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনায় অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, বাকশাল থেকে দেশকে গণতন্ত্রের পথে ফেরানোর সফল নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বক্তাদের অভিযোগ, নির্বাচন নিয়ে সরকার টালবাহানা করছে। মাননীয় প্রধান উপদেষ্টা সংস্কারের এই সমস্ত বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না, জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না, গণতান্ত্রিক শক্তি সমূহের মধ্যে বিভক্তি সৃষ্টি করার মতো কোনো শক্তিকে সুযোগ দিবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ, যে নীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করে গেছেন, তাকে আমরা ধারণ করি, তা নিয়ে অগ্রসর হই, তাহলে বর্তমানে যে সংকট বাংলাদেশে, গণতন্ত্রের সংকট, আমরা সেই সংকট থেকে উত্তরণ করতে পারব। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জন আকাঙ্ক্ষাকে ধারণ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করতে আবারও সরকারের প্রতি আহ্বান জানান। কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। তারেক রহমান অভিযোগ করেন, স্থিতিশীল সরকার না থাকায় দেশে বিনিয়োগ ব্যাহত হচ্ছে। রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং এই অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণে আমরা যদি খেয়াল করি, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায়
স্থবির হয়ে পড়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে অবিলম্বে দেশের জবাবদিহি সরকার প্রতিষ্ঠারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্বাধীনতার সাফল্য সমৃদ্ধি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। শুধুমাত্র একটি দলের কথা মতো ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিতে পারেন না। ডিসেম্বরে তারেক রহমানের নির্বাচনের দাবি প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন সার্জিস আলম। বৃহস্পতিবার লালমনিরহাটের এক পথসভায় এই মন্তব্য করেন তিনি। আরেক সভায় সার্জিস আলম বলেন, হাজারো মানুষকে হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা যতদিন ভারতের আশ্রয় থাকবেন ততদিন ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হবে না। তারেক রহমান হচ্ছে ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি অবশ্যই তার দলের অবস্থান ব্যক্ত করবেন, খুব স্বাভাবিক। ডক্টর ইউনূস হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দল প্রায় 45টার মতো আছে রেজিস্ট্রেশন প্রাপ্ত। তিনি তো একটা দলের কথা মতো একটা সরকার প্রধান হয়ে সিদ্ধান্ত নিতে পারেন না, তিনি সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই নিবেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল দাবি ছিল সংস্কার এবং বিচার। সেই দাবিতে এখনও সোচ্চার আছে এনসিপি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। আমরা চাই সামনের বাংলাদেশে শিক্ষার অধিকার থাকবে, চাকরির অধিকার থাকবে, স্বাস্থ্যের অধিকার থাকবে। এটাই আমাদের সামনের রাজনীতি, নাগরিকের সমস্যা সমাধানের রাজনীতি। আমরা শুধু চাঁদাবাদের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি চাই না। যদি সেই রাজনীতি আমাদের মধ্যেও কে করে, তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করুন। প্রবাসী নিউজ 24-এ নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসী নিউজ 24-এ। এবার জানাবো খেলার সংবাদ। বিসিবির সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বোর্ডের 8 পরিচালকের আপত্তিপত্র বিপিএলে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ফারুক আহমেদের মনোনয়ন বাতিলের প্রজ্ঞাপন জারি করে এনএসসি। বৃহস্পতিবার রাত 11:15টায় ক্রীড়া মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে। প্রজ্ঞাপনের একটি কপি ফারুক আহমেদের কাছেও পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এদিকে এর আগে বিসিবির সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে ক্রীড়া পরিষদকে চিঠি দেন 8 বোর্ড পরিচালক। তবে এমন পরিস্থিতিতেও বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করতে নারাজ ফারুক আহমেদ। অন্যদিকে নতুন সভাপতি হওয়ার আলোচনায় সাবেক টাইগার অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। মাঠের খেলায় উত্তাপ না থাকলেও বিসিবির টেবিলের খেলা উত্তাপ ছড়াচ্ছে প্রতিনিয়ত। বেশ কিছুদিন ধরে প্রেসিডেন্ট ফারুক আহমেদের সাথে বনিবনা হচ্ছে না বোর্ড পরিচালকদের। তাতেই ফারুক আহমেদকে সভাপতি পদ থেকে সরাতে চান তারা। আকরাম খান বাদে বাকি 8 পরিচালক ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা পত্র পাঠিয়েছে ক্রীড়া পরিষদে। পরিস্থিতি যেমনই হোক না কেন বিসিবির সভাপতি পদ থেকে সরবেন না ফারুক আহমেদ। নিউজ 24-কে মুঠোফোনে জানান ফারুক। আমি পদত্যাগের কারণ দেখছি না, চিন্তা করছি, বাট আমি পদত্যাগের কোনো কারণ দেখব না। আর আমি তো ইলেক্টেড বডি, আমি তো ইলেক্টেড বাই দ্য ডিরেক্টরস। অন্যদিকে নতুন সভাপতি হওয়ার আলোচনায় নাম উঠে এসেছে টাইগারদের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের। মুঠোফোনে এ ব্যাপারে জানতে চাইলে নিউজ 24-কে বলেন, এখনো নিশ্চিত হয়নি কিছু। তবে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলছেন, সভাপতি হতে হলে অবশ্যই ক্রীড়া পরিষদের সহযোগিতায় বিসিবির পরিচালকের পদে বসতে হবে আমিনুল ইসলাম বুলবুলকে। তাকে হয়তো 1 বা 2 দিনের ভেতর কাউন্সিলর হইতে হবে, পরবর্তীতে তাকে পরিচালক হতে হবে, তারপর সভাপতি হতে হবে। এই যে প্রক্রিয়াটা, এটাতে কিন্তু সম্পূর্ণভাবে প্রতীয়মান হয় যে সরকারের ইচ্ছা ছাড়া কখনোই এই 3টা কাজ একই দিনে বা 2, 4, 5 দিন, 7 দিনে কিন্তু এটা হতে পারে না। তিনি বলেন, যদি জোর করে ফারুক আহমেদকে সরানো হয় সেই ক্ষেত্রে আইসিসি থেকে নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশের ক্রিকেট। ফারুক আহমেদকে বর্তমান সরকারের জায়গা থেকেই বলা হচ্ছে, কোনো প্রকার তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সরিয়ে দেওয়ার প্রশ্ন হয়, সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে না বলে মনে করি। এখন দেখার বিষয় বিসিবির সভাপতি বদলের নাটকের শেষ দৃশ্যে কি ঘটে। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। আর এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।